স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ মামলায় ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল সহ অভিযুক্ত করা হয়েছে ১৬ জনকে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। এ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি ও শহীদুল ইসলাম সহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের ৫ই আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন জানায় এই ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি রয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ২৫ জুন এই মামলার শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আজকে দিন ধার্য করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন মন্তব্যের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলাটি করা হয়। গেল শুনানিতে নিয়োগপ্রাপ্ত অ্যামিকাস কিউরি ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনেছিলেন আদালত। আজ আসামির পক্ষে রাষ্ট্রের নিয়োগ দেওয়া আইনজীবী আমির হোসেনের শুনানি করার কথা রয়েছে। দর্শক, এ নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। মৌমিতা, আশুলিয়া মামলায় দাখিল করা অভিযোগপত্রে কি কি বলা হয়েছে? নাবিলা, আপনি যেমনটি জানাচ্ছিলেন আসলে যে আশুলিয়ার ঘটনাটি বিগত স্বৈরাচারী সরকারের পতনের যে শেষ দিন ৫ তারিখ ৫ই আগস্ট সেই দিনই আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছিল যে যেই ৬টি লাশ পোড়ানো হয়েছে তার মধ্যে একজনও তখন আসলে আহত, মারা যায়নি, তাকে সহ পুড়িয়ে দেওয়া হয়। এবং এই মর্মান্তিক ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানকার স্থানীয় সংসদ সদস্য সহ বেশ অনেককে আসামি করে মামলা করা হয় এবং গত ১৯ জুন সেই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন এবং প্রসিকিউশন তখন জানিয়েছিল যে এই তদন্ত প্রতিবেদনে ১৬ জনকে আসামি করা হয়েছে। আমরা অপেক্ষা করছিলাম কবে এটির তদন্ত প্রতিবেদন দাখিল হবে ট্রাইব্যুনালে এবং আজকে সেই দিন তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার কথা। ১২টার সময় সম্ভবত শুনানি শুরু হয়ে গেছে এবং যারা যারা যে ৭ জন এই মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে তাদেরকে এরই মধ্যে এজলাসে নেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার পরে আসলে আমরা জানতে পারবো যে ১৬ জন যে আসামির কথা বলা হয়েছে তারা কারা এবং তাদের কী নাম। এবং এই আজকের এই তদন্ত প্রতিবেদন যদি অভিযোগপত্র যদি আমলে নেয় আদালত, তাহলে পরবর্তী নির্দেশনা হয়তো যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতারের নির্দেশনা ট্রাইব্যুনালের পক্ষ থেকে আসবে। এবং আপনি যেটি বলছিলেন যে আরেকটি মামলা ট্রাইব্যুনাল ১-এ চলছে, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা চলছে অনেকদিন ধরে। একজন স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে তিনি কথোপকথনে ২২৭ জনকে হত্যার যে লাইসেন্স পেয়েছেন এরকম একটি মন্তব্যের জেরে এটি চলছে। সেই মামলায় আসলে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। আজ তার শুনানি করার কথা রয়েছে। আমরা আসলে শুনানি শেষ হলে জানতে পারবো যে কী ধরনের শুনানিতে কী ধরনের বক্তব্য রাখা হয়েছিল। নাবিলা। মৌমিতা, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে জানালেন সহকর্মী মৌমিতা জান্নাত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের বৈঠক চলছে। সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় বৈঠকটি। আজকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে আলোচনা হওয়ার কথা। এদিকে আলোচনার শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, মধ্য জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়ন করতে চান তিনি। এজন্য সব দলের সহযোগিতাও চান আলী রিয়াজ। বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামী সহ ৩০টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিচ্ছে। নিজস্ব দলীয় অবস্থান অবশ্যই সকলের আছে, তার পাশাপাশি আপনারা দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টাগুলো লক্ষ্য করেছি। কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে।
দর্শক, বিভিন্ন দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, আলোচনার অগ্রগতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? নাবিলা, আজকে তিনটি বিষয় আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার অষ্টম দিনের আলোচনায়। এর মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটি হলো সংসদীয় সীমানা নির্ধারণ, এবং দ্বিতীয়তে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার, এবং সবশেষ যেটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো রাষ্ট্রপতির ক্ষমা। আলোচনা শুরু হয়েছে 11টার দিকে, এবং শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু সেই প্রথম যে এজেন্ডা সেটি নিয়ে আলোচনা চলছে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, এবং সেটির উপরেই রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য রাখছেন। শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির পক্ষ থেকে তাদের দলের অবস্থান তুলে ধরেছেন। তিনি যেটি বলছেন যে বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে সংসদীয় আসন নির্ধারণের, এবং যদি তারা পরিবর্তন করতে হয় তারা বিদ্যমান আইন অনুযায়ী সেটি তারা করতে পারেন। এর মধ্যে যদি নতুন করে একটি বডি তৈরি করা হয় সংসদীয় আসন নির্ধারণের জন্য, তাহলে সেটি একটি কনফ্লিক্ট তৈরি করতে পারে, এবং এমন শঙ্কা তিনি প্রকাশ করেছেন, এবং তিনি বলছেন এটি কনফ্লিক্ট তৈরি করবে। এছাড়াও প্রতি বছর আদমশুমারির পর সেখানে ভোটারের সংখ্যার উপর কিন্তু ভিত্তি করে সংসদীয় আসন নির্ধারণ করা হয়, এবং সেখানে যদি আইন পরিবর্তন করতে প্রয়োজন হয় তাহলে সেটি হয়তো করা যেতে পারে। এরপরে জামায়াত ইসলামী বক্তব্য রেখেছে। তারা যেটি বলছে যে তারা এই আগামী নির্বাচনের জন্য যে ত্রয়োদশ সংসদ যে নির্বাচন হবে সেজন্য একটি কমিটি গঠন করা যেতে পারে, এবং এক্সপার্ট কমিটি যারা সংসদীয় আসনগুলো দেখবে, এবং এরপরে ত্রয়োদশ সংসদের পরে যে সংসদগুলো নির্বাচন হবে সেইখানের জন্য একটি নির্দিষ্ট বডি থাকবে, তারা এই সংসদীয় আসন। তানভীর, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানালেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। দেশের বিভিন্ন স্থানে গেল 24 ঘন্টায় নতুন করে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বরগুনায় এ সময়ে ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 71 জন। বর্তমানে বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন 186 জন। তবে রিএজেন্ট সংকটের কারণে হাসপাতালে বন্ধ রয়েছে ডেঙ্গু পরীক্ষা। চট্টগ্রামে নতুন করে আরও 8 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যশোরে গত 24 ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে 7 জনের। বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন 17 জন। এছাড়া মানিকগঞ্জে আজ 24 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে আরও 2 জন। দর্শক, বরগুনা থেকে সেখানকার ডেঙ্গু পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী মুশফিক আরিফ। বরগুনায় কিন্তু কোনোভাবেই ডেঙ্গু রোগী কন্ট্রোল হচ্ছে না। এই মুহূর্তে রয়েছে প্যাথোলজিক্যাল ল্যাবের সামনে, এবং এখানে বেশ কিছু মানুষের অভিযোগ রয়েছে যে ডেঙ্গুর যে প্রধান 3টি প্যাথোলজিক্যাল টেস্ট সেটি কিন্তু বন্ধ রয়েছে। সিবিসি প্লাটিলেট কাউন্ট মেশিনটি বিকল থাকার কারণে কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তাছাড়া আইজিজি আইজিএম যে টেস্ট করানোর কথা ডেঙ্গুর, সেটি কিন্তু রিএজেন্ট সংকটের কারণে করানো সম্ভব হচ্ছে না। এখানে রিএজেন্ট সংকটের কারণে, মেশিন যন্ত্রপাতির সংকটের কারণে কিন্তু অনেক ধরনের টেস্ট থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ রোগীরা। চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করাকে কেন্দ্র করে পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সৃষ্ট সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। গতরাত 9:30টার দিকে ঘটনা ঘটে। পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পটিয়া থানায় নিয়ে যায়, কিন্তু ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে চায়নি পুলিশ। এ নিয়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ওই নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। খেলার খবর, 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল 3টায়। এবছরের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর এই প্রথম ওয়ানডেতে নামছে টাইগাররা। এই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে মেহেদী মিরাজের মিশন শুরু হচ্ছে। সবশেষ 10 বারের দেখায় 5টি করে ম্যাচ জিতেছে 2 দল। টাইগার স্কোয়াডে এবার আলোচিত নাম ওপেনার নাইম শেখ। 2 বছর পর ওয়ানডে ফরম্যাটে ফিরেছেন এই ডানহাতি। প্রতিপক্ষ শ্রীলঙ্কা বেশ ভারসাম্যপূর্ণ দল। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।